আজ থেকে প্রায় 4500 বছর আগে বিশ্বে এমন একটি বিস্ময়কর বস্তু তৈরি হয়েছিল যা মানুষের মনকে এখনও কৌতূহলী করে তোলে। হ্যাঁ, গিজার দ্য গ্রেট পিরামিড। এটি 147 মিটার উচ্চতার সাথে প্রায় 4000-এর বেশি সময় ধরে এটা বিশ্বের সবচেয়ে লম্বা অবকাঠামোর মধ্যে একটি ছিল। এই পিরামিড তৈরিতে অনেক বড় বড় বিশাল বিশাল ভারী ভারী ওজনের পাথর ব্যবহার করেছিল, যার ওজন অনুমান করা হয় প্রায় 6 মিলিয়ন টন। বর্তমান সময়ের সবচেয়ে উচ্চ অবকাঠামো হলো বুর্জ খলিফা। এই বুর্জ খলিফার ওজনও অনুমান করা হয় প্রায় 5 লাখ টন। তাহলে চিন্তা করে দেখেন এই পিরামিড আসলে কিভাবে নির্মিত করা হয়েছিল। কারণ তখনকার যুগে মানুষের কাছে না ছিল ক্রেন, না ছিল বোলডোজার, বা না ছিল আধুনিক কোনো সরঞ্জামাদি। এসব কিছু না থাকা সত্ত্বেও তারা এত বড় একটা স্তম্ভ কিভাবে তৈরি করেছিল, যা এখনো স্থিরভাবে দাঁড়িয়ে আছে। আপনি কি কল্পনা করতে পারেন একটি স্তম্ভ প্রায় 4500 বছরের বেশি সময় ধরে বিভিন্ন প্রতিকূল আবহাওয়ার মধ্যে এখনো দাঁড়িয়ে আছে, এবং এটি কিভাবে টিকে আছে? বিশ্বের মধ্যে এখন পর্যন্ত এমন কোনো অবকাঠামো নেই যে এত লম্বা সময় ধরে স্থির দাঁড়িয়ে আছে। তো চলুন আজকের ভিডিওতে আমরা পিরামিডের রহস্য সম্পর্কে বিস্তারিত জানি। The Great Pyramid is arguably the most enigmatic structure on the face of the earth. Built around 2500 BC, it is the tallest structure on Earth for more than 3,500 years. Built as gargantuan tombs of shining white limestone, the pyramids were designed to hide dark secrets of the dead. হ্যালো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, আসসালামু আলাইকুম। আমি মারুফুল হাসান শাকিল, আর আমার সেকেন্ড লং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা যদি আসলে পিরামিড সম্পর্কে সঠিক তথ্য খুঁজতে যাই এবং এর পুরনো ইতিহাস দেখে বিশ্লেষণ করি, তাহলে ঠিক ততটাই কঠিন হয়ে যায় আমাদের জন্য এর সঠিক তথ্য খুঁজে বের করা। এখন পর্যন্ত এক্স্যাক্টলি কেউ বলতে পারে না যে এটা কখন কিভাবে নির্মিত হয়েছিল। তবে অনুমান করা হয় যে দ্য গ্রেট পিরামিড অফ গিজা 2560 বিসি খ্রিস্টাব্দে ফেরাউন খুফু দ্বারা নির্মিত হয়েছিল। ও আমরা সবাই জানি মিশরে যারা রাজা মহারাজা হতো তাদেরকে ফেরাউন নামে ডাকতো। তো ফেরাউন খুফু সম্পর্কে যদি বলি, আসলে তার সম্পর্কে বিস্তারিত কেউ কিছুই জানে না। তবে এইটুকু জানা যায় যে রাজা খুফু মিশরের পুরাতন রাজাদের মধ্যে চতুর্থ রাজা ছিল। তবে তিনি কত বছর রাজত্ব করেছেন তা সঠিকভাবে কেউ বলতে পারে না। তবে কিছু কিছু ঐতিহাসিকদের মতে তিনি 23 বছর রাজত্ব করেছেন, আবার কেউ বলে 34 বছর রাজত্ব করেছেন, আবার কেউ কেউ ধারণা করে যে 60 বছরের বেশি তিনি রাজত্ব করে গেছেন। দ্য গ্রেট পিরামিড অফ গিজা নীল নদের পশ্চিম তীরে অবস্থিত। তবে আপনারা যদি স্ক্রিনে থাকা ফটো এবং ভিডিওতে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এর সাথে ছোট ছোট আরও 2টি পিরামিড রয়েছে। এই 3টি পিরামিডের মধ্যে সবচেয়ে উঁচুটি হলো দ্য গ্রেট পিরামিড অফ গিজা, যা মিশরীয়দের কাছে খুফু পিরামিড নামেও পরিচিত। এর যে ছোট যেটি রয়েছে সেটার নাম হচ্ছে পিরামিড অফ খাফরে। এই খাফরে পিরামিডটি মিশরের দ্বিতীয় বৃহত্তম পিরামিড। ধারণা করা হয় এটি ফেরাউন খুফুর ছেলে খাফরের দ্বারা নির্মিত করা হয়েছিল। তৃতীয় এবং সবচেয়ে ছোট পিরামিডটির নাম হলো দ্য পিরামিড অফ মেনকাউরে, এবং ধারণা করা হয় এই পিরামিডটি খাফরের ছেলে দ্বারা নির্মিত করা হয়েছে। এগুলি ছাড়াও ছোট বড় বিভিন্ন আকারের প্রায় আরো 118টি পিরামিড মিশর নির্মিত করা হয়েছিল। বিভিন্ন ছোট বড় পিরামিডগুলোর মধ্যে প্রতিকূল আবহাওয়ার জন্য কম সংখ্যক পিরামিড রয়েছে যা এখনো টিকে আছে। সম্ভবত সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত আছে এই 3টি পিরামিড, বিশেষ করে গিজার দ্য গ্রেট পিরামিড। তো এখন মনে প্রশ্ন আসতে পারে যে এই পিরামিডগুলো নির্মাণের পিছনে কি কারণ ছিল। আসলে এই পিরামিডগুলো মূলত সমাধি হিসেবে তারা নির্মিত করেছিল। ধারণা করা হয় মিশরের যারা ফেরাউন ছিল এই ফেরাউনদেরকে এই পিরামিডের ভিতরে সমাহিত করা হতো। প্রাচীন মিশরীয়রা পরকালে বিশ্বাস করত। তারা বিশ্বাস করত যে মৃত্যুর পরবর্তী জীবন কখনো শেষ হয় না, আর মৃত্যুর পরে ওই ব্যক্তির রূহ পরকালে চলে যায়, আর আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে এর হিসাব নিকেশ করা হয়। আর যারা ভালোভাবে জীবনযাপন করেছে তারা পরকালে অমর হয়ে থাকবে। ফেরাউনরা রাজত্ব করার সময় নিজেদের জন্য সমাধি স্বরূপ এই পিরামিডগুলো বানিয়ে রাখত। প্রচুর পরিমাণে খাদ্য, ধন সম্পদ, গহনা, আসবাবপত্র, জামা কাপড় পিরামিডে ফেরাউনদের সাথে সমাহিত করা হতো। আর তারা বিশ্বাস করত যে মৃত্যুর পরবর্তী জীবনে তারা এগুলো ব্যবহার করতে পারবে, এবং তারা মারা যাওয়ার পর তাদের মৃতদেহগুলো মমি করে রাখা হতো একটি কাঠের বা পাথরের কফিনের ভিতর রাখা হতো। এখন আপনি ভাবতে পারেন আমি এই বিষয়গুলো কিভাবে জানলাম যে পিরামিডগুলো এই সকল কাজের জন্য ব্যবহার করা হয়েছিল। তো বন্ধুরা, এর মূলত 2টি প্রধান কারণ রয়েছে। প্রথমত, আমরা অন্যান্য পিরামিডের উপর একই রকম অনেক স্ক্রিপ্ট ও লেখা দেখেছি, এবং এই ধরনের কফিন ও পিরামিডের মধ্যে তারা লিখে রাখতো যে তারা এর ভিতরে কি করত। এবং দ্বিতীয়ত, মিশর এবং সুদানে যে ঐতিহাসিক পিরামিডগুলো পাওয়া গিয়েছিল তারা মূলত সেগুলো সমাধি হিসেবে ব্যবহার করত। কিন্তু বিশেষভাবে বলতে গেলে গিজার দ্য গ্রেট পিরামিডে এই বিষয়ে কোনো পরিপূর্ণ প্রমাণ পাওয়া যায়নি। তাই বিভিন্ন লোকেরা তাদের অল্টারনেটিভ মতবাদ নিয়ে আসে। আর্কিওলজিস্টরা দ্য গ্রেট পিরামিডে প্রবেশ করার সময় তারা 3টি ধ্বংসাবশেষ এবং একটি খালি কফিন দেখতে পেয়েছিল। ধারণা করা হয় এই খালি কফিনটি ছিল ফেরাউন খুফুর।
এবং এটিকে ঘিরে থাকা ধন সম্পদ প্রত্নতান্ত্রিকদের কাছে পৌঁছানোর আগেই লুট করা হয়েছিল বলে ধারণা করা হয়। আবার যারা এর সাথে একমত ছিলেন না তারা উল্টো উদ্ভট মতবাদ নিয়েও এসেছেন। তাদের মতে গ্রেট পিরামিড ছিল একটি পাওয়ার প্ল্যান্ট যার থেকে বিদ্যুৎ উৎপাদন করা যেত। যারা এই মতবাদ দিয়েছিল তারা মনে করত প্রাচীন মিশরীয়রা অনেক আপডেটেড ছিল এবং তারা ইতিমধ্যেই শিখে গিয়েছিল যে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করতে হয়। তো এই থিওরির প্রমাণ হিসাবে কিছু প্রাচীন মিশরীয় টেম্পলের মধ্যে কিছু আর্টওয়ার্ক দেখতে পাওয়া যায় যে তারা একটি বৈদ্যুতিক বাল্ব তৈরি করছে। তারা ধারণা করে যে প্রাচীন মিশরীয়রা প্রথম বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিল। তো আমরা এখন ধরে নিতে পারি এরকম উদ্ভট থিওরিগুলো তখনই বানানো যায় যখন কোনো বিষয়ে যথেষ্ট প্রমাণ না থাকে। এই থিওরিগুলো সাধারণভাবে এতটা উদ্ভট হয় যে সেগুলির কোনো যৌক্তিক অর্থ থাকে না। যদি প্রাচীন মিশরে সত্যিই কোনো বৈদ্যুতিক বাল্ব থাকতো তাহলে আজও কেন সেটার প্রমাণ পাওয়া যায়নি। বাস্তবে ওই শিল্পকর্মতে মিশরীয়রা একটি কাল্পনিক কাহিনী দেখিয়েছিল। আরেকটি জনপ্রিয় থিওরি আসে যে পিরামিডগুলো ফসল সংগ্রহ করার জন্য একটি শস্য ভাণ্ডার ছিল। এই থিওরিটি আমেরিকান রাজনীতিবিদ বেন কারসন 1998 সালে প্রস্তাব করেছিলেন। তার মতে এটি তার ব্যক্তিগত থিওরি। তিনি মনে করতেন যে এই পিরামিডগুলো যীশু খ্রিস্টের পিতা দ্বারা নির্মিত করা হয়েছিল। My own personal theory is that Joseph built the pyramids in order to store grain. Now, all the archaeologists think that they were made for the pharaoh's grave. তো এখানে এই উদ্ভট থিওরিটি নিয়ে আসার প্রধান কারণ হলো রাজনীতিবিদদের দ্বারা ধর্মীয় নিবৃত্তি। যাই হোক, আজ এটি সম্পূর্ণ পরিষ্কার এবং সমস্ত ঐতিহাসিকবিদরাও এর সাথে একমত। গিজার দ্য গ্রেট পিরামিডটি সমাধি হিসেবে নির্মিত করা হয়েছিল। তখনকার লোকেরা বিশ্বাস করত সমাধি যত বড় হবে এবং সমাধিতে যত বেশি ধন সম্পদ এবং খাবার থাকবে ফেরাউনের পরবর্তী জীবন ঠিক তত বেশি ভালো হবে। তো এখন আসে দ্বিতীয় প্রশ্ন, যে পিরামিডগুলো কিভাবে নির্মিত হয়েছিল। সত্যিকার বন্ধুরা, আসল দেখা যায় এটা হচ্ছে পিরামিডের সবচেয়ে রহস্যময় একটা দিক। ওই যুগের লোকেরা কীভাবে 147 মিটার উঁচু একটি লম্বা অবকাঠামো তৈরি করেছিল যাতে বিশাল বিশাল পাথর ব্যবহার করা হয়েছিল এবং প্রত্যেকটা পাথরের ওজন প্রায় 2.5 টন থেকে 80 টন পর্যন্ত। প্রতিটি পাথরকে এত সুন্দরভাবে যত্ন সহকারে কাটা হয়েছিল, কিন্তু তখন পাথর কাটার জন্য কোনো আধুনিক সরঞ্জামাদি ছিল না। কিন্তু একটি পাথরের উপর আরেকটি পাথর কীভাবে রাখা সম্ভব হয়েছিল যখন মানুষ চাকা বা হুইলস এর ব্যবহার বা চিনতও না। গিজার দ্য গ্রেট পিরামিড নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 20 বছর। কিন্তু আমরা ওই থিওরি নিয়ে আলোচনার আগে পিরামিড নিয়ে মানুষের যে কিছু ভুল ধারণা আছে সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। হয়তো আপনি বিভিন্ন মুভিতে দেখেছেন যে পিরামিড তৈরিতে বিভিন্ন দাস দাসী ব্যবহার করা হচ্ছে এবং খুবই দরিদ্র কৃতদাসীরা সারাদিন এখানে কাজ করত এবং তাদের বসেরা তাদেরকে রশি দিয়ে পেটাতো। হয়তো আরও অনেক রকম সিন আপনি কোন না কোনো মুভিতে পিরামিড সম্পর্কে অবশ্যই দেখেছেন। দীর্ঘ সময় ধরে মানুষরা মনে করত যে দাস দাসীরাই পিরামিডগুলো বানিয়েছিল। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীর একজন গ্রিক ঐতিহাসিকবিদ ছিলেন, নাম ছিল হেরোডোটাস, এবং তিনি প্রথম প্রস্তাব করেছিলেন যে দাস দাসীরাই পিরামিড নির্মাণ করেছিল। আজকের দিনে আমরা জানি যে এটা সম্পূর্ণ মিথ্যা। তারা এই পিরামিডগুলো নির্মাণের জন্য কাজ করেছিল, তারা ছিল অত্যন্ত দক্ষ শ্রমিক। তারা না ছিল ক্ষুধার্ত এবং না তাদের উপর কোনো অত্যাচার বা নির্যাতন চালানো হতো। ইনফ্যাক্ট তাদেরকে এত ভালো ভালো খাবার দেওয়া হতো। ওই সময়ের জন্য এভারেস্ট মিশরীয়দের থেকে তারা ছিল অত্যন্ত শক্তিশালী এবং তারা ওই পিরামিড নির্মাণের কনস্ট্রাকশনের পাশাপাশি শহরে বসবাস করত। তাছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন সময় তাদের সহযোগিতা করত। যখন কৃষকদের অফ সিজন চলতো তখন তারা তাদের অবসর সময়ে এসে পিরামিডের যারা শ্রমিক ছিল তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করত। একইভাবে রাজ্যের সকল শ্রেণীর লোকেরা তাদের বিভিন্নভাবে সহায়তা করত, কারণ এটি ছিল তাদের রাজ্যের একটি বড় প্রকল্প এবং তারা তাদের ফেরাউনের প্রতি ছিল খুব অনুগত এবং তারা ফেরাউনের কথা বিশ্বাস করত। টোটাল যদি হিসাব করা হয় তাহলে দেখা যায় প্রায় 20 থেকে 30 হাজার শ্রমিক জড়িত ছিল, যারা টানা 10 ঘন্টার উপরে কাজ করত দ্য গ্রেট পিরামিড অফ গিজা বানানোর জন্য। যদি পিরামিড বানানোর এই উপকরণগুলোর কথা আলোচনা করা হয় তাহলে দেখা যায় প্রায় 5.5 মিলিয়ন টন চুনাপাথর, 8,000 টন গ্রানাইট এবং 5 লাখ টন মর্টার ব্যবহার করা হয়েছিল। ধারণা করা হয় এসব উপকরণের বেশিরভাগ অংশই আশেপাশের এলাকা থেকে সংগ্রহ করা হয়েছিল। আরও ধারণা করা হয় মিশরের দক্ষিণাঞ্চল থেকে প্রায় বেশিরভাগ উপকরণগুলো এসেছিল, যা পিরামিডের সাইড থেকে প্রায় 400 কিলোমিটার দূরে ছিল। তো এখন মনে প্রশ্ন জাগে যে এই পাথরগুলো কীভাবে কাটা হতো। তো তখনের যুগে সবচেয়ে কমন একটা ধাতু ছিল তামা। তো সব কিছু বানানোর জন্য যে সরঞ্জামাদিগুলো ব্যবহার করা হতো সেগুলো মূলত তামা দিয়েই বানানো হতো। সবচেয়ে শক্ত গ্রানাইটের পাথরগুলো ধারণা করা হয় যে ডলরাইটের মাধ্যমে ভাঙা হতো। এছাড়াও তারা আরও কিছু ইউনিক পদ্ধতি ব্যবহার করত, যেমন পাথরের মধ্যে তারা ফাটল এবং গর্ত খুঁজে বের করত। সেই ফাটলে কাঠের কিলক দিয়ে তারা ভিতরে পানি দিত যাতে পাথর পানিগুলো শোষণ করে নেয়।
যখন পাথরগুলির ভিতরে পানি গিয়ে পৌঁছতো তখন ওই কিলকগুলি প্রসারিত হতো এবং পাথরটি ভেঙে যেত। এখন সবচেয়ে বড় একটা প্রশ্ন জাগে যে এই পাথরগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে সরানো হতো। আমরা জানি তখনকার যুগে চাকা বা হুইলের কোনো ব্যবহার হতো না, আর কোনো মালবাহী গাড়িতে যদি এগুলো বহন করা হতো তাহলে ওই মালবাহী গাড়িগুলোর মধ্যে কোনো চাকা ছিল না। সেজন্য চাকা সহ এমন কোনো যানবাহন ছিল না যে তারা পাথরগুলো একটু উপরে তুলবে এবং সহজেই সেটি টেনে নিয়ে যাবে সাইডে। একটি লজিক্যাল থিওরি আছে যে তারা পানিতে বেলা বানিয়েছিল এবং বেলাই করে পাথরগুলো ওঠাতো, আর নদীপথে সেগুলো কনস্ট্রাকশনের কাছাকাছি নিয়ে যেত। আর ভিজা মাটিতে স্ল্যাজেস ব্যবহার করা হতো যে একটি পাথরের উপর আরেকটি পাথর স্থাপন করার জন্য। সম্প্রতি 2014 সালের গবেষণায় একটি ইন্টারেস্টিং থিওরি এসেছে। এই থিওরিটির ভিত্তি হলো পেইন্টিং, যা জেহুতি হুটেপের সমাধিতে পাওয়া গিয়েছে। এটি খুবই লেটেস্ট, যা 1900 BC খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময় নির্মিত একটি সমাধি। আর এই ছবিটিতে আপনি 170 জন লোককে স্লেজের উপর এই মূর্তিটি টেনে আনা দেখতে পাচ্ছেন। এই ভারী মূর্তিটি টানার জন্য তারা দড়ি ব্যবহার করেছিল। আপনি এই ছবিটি ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন একজন ব্যক্তি একটি মূর্তির সামনে বালিতে জল ঢালছেন। প্রথমে প্রত্নতান্ত্রিকরা এটা দেখে ভেবেছিল যে এটা রিচুয়ালের একটা অংশ, সম্ভবত স্লেজের আগে জল ঢালা তাদের একটা ঐতিহ্য ছিল। কিন্তু পদার্থবিজ্ঞানী ড্যানিয়েল বন এবং তার টিম মিলে যখন একটি রিসার্চ চালায় তখন তারা দেখতে পান যে বালিতে নির্দিষ্ট পরিমাণ পানি থাকলে মাটির মধ্যে থাকা টানার যে বস্তুটি থাকে তার মধ্যে ঘর্ষণ কম হয়। এটা একটি নির্দিষ্ট অনুপাত। সবাই জানে বালিতে প্রায় 2% থেকে 5% পানি থাকে। তো এই পদ্ধতিটি ভিজা বালির উপর যে কোনো জিনিস টেনে আনার ক্ষেত্রে যথেষ্ট সহজ করে তোলে। এখন আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে, চলো মেনে নিলাম পাথরকে ধাক্কা দিয়ে এখান থেকে ওখানে ভেজা বালিতে নেওয়া যায়, কিন্তু প্রশ্ন হলো এত ভারী পাথরগুলোকে একটির উপর আরেকটি কিভাবে স্থাপন করা হয়েছে? সাধারণত এই পাথরগুলো উপরে ওঠানোর জন্য পুলির একটি পদ্ধতি ব্যবহার করা যায়, কিন্তু আমি আগেই বলেছি হুইল বা চাকার পদ্ধতি যেমনটি আমরা জানি মিশরের চতুর্থ রাজবংশের সময় তখন ছিল না, এর ব্যবহারও মানুষ জানতো না। কিন্তু চাকার নেই কিছু জিনিস ছিল যা মৃৎশিল্পের জন্য ব্যবহার করা হতো। তো বন্ধুরা, এখানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে তারা মূলত র্যাম্পের একটি দক্ষ কৌশল ব্যবহার করেছিল। 2015 সালে ইংরেজ এবং ফরাসি প্রত্নতান্ত্রিকদের একটি দল 4500 বছর পুরনো কাঠের একটি র্যাম্প একটি খনির মধ্যে সন্ধান পেয়েছিল। স্কলার্সরা ধারণা করেন তারা ওই সময় এরকম একটি র্যাম্প তৈরি করেছিল যা মাটি থেকে উপরের দিকে সোজা ঢালু ছিল। আর তারা ধারণা করেন যে এই পদ্ধতিটি ব্যবহার করে পাথরগুলোকে উপরে টানা হতো এবং তারা ডালের চারপাশে কাঠের খুঁটি স্থাপন করেছিল। তারপর তারা খুঁটির চারপাশে রশি ব্যবহার করেছিল ওই পাথরগুলোকে টেনে উপরে তুলে নেওয়ার জন্য। কিছুটা এরকম যা এখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 2014 সালে পদার্থবিদ জোসেফ ওয়েস্ট দ্বারা একটি থিওরি সাজেস্ট করা হয়েছিল। অ্যাকর্ডিং টু দিস থিওরি, পিরামিডের একটি স্তর সম্পন্ন করার পর তারা নতুন একটি ডাল তৈরি করেছিল এবং ডালের কর্নারগুলো যেন অ্যাঙ্গেল না হয় তা নিশ্চিত করার জন্য তারা ডালটিকে পিছনে নিয়ে গিয়েছিল। মানে ডালটিকে যথেষ্ট দূর থেকে বানানো হয়েছিল যাতে কাত হওয়ার সম্ভাবনা না থাকে। আবার অন্য আরেকটি থিওরিতে এসেছে একটি পাথরকে অন্য পাথরের উপর স্তূপ করার জন্য লিভার পদ্ধতি ব্যবহার করত। ড্রয়িংটিতে লক্ষ্য করুন তারা কিভাবে কাজ করছে। তারা একটা মধ্যবিন্দু নিয়েছে প্রথমে, যার উচ্চতা একটু বেশি, এবং তার উপরে একটি লম্বা খুঁটি স্থাপন করেছে এবং খুঁটিটির অপর দিকে কিছু ওজন দিয়েছে, তারপর এটিকে ঘুরিয়ে উপরের দিকে স্থাপন করেছে। তো এই টিমের স্কলার্সরা মনে করেন যে ঠিক অনুরূপ একটা সিস্টেমে তারা ওই কাজটি সম্পন্ন করত, যার নাম তারা দিয়েছিল পরবর্তীতে শাডোফ। আরও প্রমাণ পাওয়া যায় মিশরে 1000 বছর ধরে তারা এই পদ্ধতিটি ব্যবহার করত। নীলনদ থেকে তারা পানি তুলতো তাদের ক্ষেতে সেচ দেওয়ার জন্য এই পদ্ধতি ব্যবহার করে। তো এখন এই দুটি থিওরি শুনেই যথেষ্ট লজিক্যাল মনে হয়। এখন আবার চিন্তা করতে গেলে কিছুটা অদ্ভুত মনে হয় এটি নির্মাণের সময় নিয়ে। আমরা জানি পিরামিডটি 20 বছর সময়ের মধ্যে বানানো সম্পন্ন হয়েছিল। যদি 20,000 মানুষ প্রতিটি পাথর এভাবে বহন করে তাহলে প্রতি 3 মিনিট লাগার কথা একটি পাথর স্থাপন করতে, যে বছরের প্রত্যেক দিন। আসলে চিন্তা করতে গেলে এটা খুবই অসম্ভব মনে হয় যে এত দ্রুত তারা কাজ সম্পন্ন করেছিল। তো বন্ধুরা, আজও এই কারণে এটা একটি রহস্য। আসলে আগে যে দুটি থিওরি নিয়ে আমরা আলোচনা করলাম, দুটি থিওরি বেশ যুক্তিসঙ্গত শোনাচ্ছে, কিন্তু তখন কি ঘটেছিল তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা তারা করতে পারেনি। আমরা এখানে কমপ্লিটলি জানি যে পিরামিডের নিচের লেয়ার্সগুলি মর্টার ছাড়াই স্থাপন করা হয়েছিল, কিন্তু তার উপরের লেয়ারগুলিতে অবশ্যই মর্টার ব্যবহার করেছিল, এবং যদি মর্টার ব্যবহার না করে তাহলে স্থায়িত্ব এত বাড়ার কথা না। আর এই মর্টার ব্যবহার করার ক্ষেত্রে এই হাজার হাজার বছরের মধ্যে গিজার পিরামিড এখন স্থির দাঁড়িয়ে আছে। এই মর্টার সম্পর্কে একটা রহস্য রয়েছে। যদিও বিজ্ঞানীরা এই ব্যবহার করা মর্টারগুলোর কেমিস্ট্রি জানেন, কিন্তু তারা পুনরায় এটি তৈরি করতে আর সক্ষম হয়নি। এবং অবশেষে পিরামিড নির্মাণের পর বাইরে যে লেয়ার্সগুলো ছিল এটি খুবই সুন্দর, সূক্ষ্ম এবং চকচকে সাদা চুনাপাথর দিয়ে তৈরি করা হয়েছিল। তার মানে সূর্যের আলো যখন এই পিরামিডগুলোর মধ্যে পড়তো তখন সেটি উজ্জ্বলভাবে সাদা রঙে জ্বলজ্বল করত।
তো হাজার হাজার বছর থেকে এই লেয়ারগুলো আস্তে আস্তে উঠে গেছে বলে ধারণা করা হয়। তবে খুফু এবং মেনকাউরের পিরামিড থেকে বাইরের অংশগুলো জীর্ণশীর্ণ হয়ে ধসে গেছে। তবে খাফরে পিরামিডে উপরের অংশে আপনি এখন দেখতে পারবেন এই স্তরটিকে। তো এখন কনস্ট্রাকশন থেকে পিরামিডের ডিজাইন সম্পর্কে যেহেতু চলে এসেছি, তাহলে এর ব্যাপারে আরেকটি ইন্টারেস্টিং ধারণা আপনাদের দিই। আপনি কি জানেন পিরামিডগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে দিক নির্দেশকগুলো চতুর্দিক থেকে ঠিক উত্তর, পূর্ব, দক্ষিণ এবং পশ্চিমের দিক নির্দেশ করে। তবে এখানে ছোট একটি ত্রুটি রয়ে গেছে, যা 1 to 15th of 1 ডিগ্রি ত্রুটি, যা মানা যায় একদম ছোট একটি ত্রুটি। তো আপনি ধরে নিতে পারেন এটি খুবই একুরেটভাবে চতুর্দিকে সঠিক ডাইরেকশন নির্দেশ করছে। তো এখন প্রশ্ন জাগে এটা কিভাবে সম্ভব হতে পারে? তখনকার যুগে না ছিল কোনো কম্পাস, না কোনো মডার্ন টেকনোলজি, না ছিল জিপিএস এর মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার। তারপর আবারও গবেষকরা এটা নিয়ে রিসার্চ করা শুরু করে। তাদের মনে প্রশ্ন আসতে শুরু করে যে মিশরীয়রা এত নির্ভুলভাবে কীভাবে সেটি সম্ভব করতে পেরেছে। একটি জনপ্রিয় থিওরিতে বলা হয়েছিল তারা অটম ইকোনক্স অনুসরণ করেছিল, কারণ শরৎকালে পৃথিবীর দিন এবং রাত সমান হয়ে যায় এবং মাটিতে পড়া সূর্যের ছায়া ঠিক সোজা হয়ে যায় পূর্ব ও পশ্চিমের দিকে। যদি এই পদ্ধতিটি মিশরীয়রা তখনকার দিনে ব্যবহার করত, তাহলে অটম ইকোনক্সের ছায়াগুলোতেও ঠিক একই মাত্রার ত্রুটি দেখা যাওয়ার কথা। দ্বিতীয় থিওরিতে বলা হয় নক্ষত্রপুঞ্জকে নিয়ে গবেষকরা ধারণা করেছিল আকাশের যে তারা আছে সেই তারার ডাইরেকশন দেখে মিশরীয়রা তাদের নকশা অ্যালাইন করতে সেই তারার ব্যবহার করেছিল। 1989 সালে রবার্ট পাওয়াল, একজন লেখক এবং মিশরীয় উৎসাহী, ওরিয়ন কার্লেশন থিওরি নিয়ে আসেন। তিনি দাবি করেছিলেন যে গিজার 3টি পিরামিড ওরিয়ন বেল্টের 3টি তারার সাথে একইভাবে সারিবদ্ধ ছিল। তিনি বিশ্বাস করেছিলেন যে অ্যালাইনমেন্টটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল এবং তিনি আরও ধারণা করতেন প্রাচীন মিশরীয়রা জ্যোতিষবিদ্যা সম্পর্কে জানত এবং তারা তারাকে ট্র্যাক করত এবং তারার উপর স্টাডি করত। আবার ইতিহাসবিদরা মনে করেন এটি একটি ফ্রেঞ্চ থিওরি। তো এই থিওরির বিরুদ্ধে আমরা কিছু পয়েন্ট ব্যবহার করতে পারি যে 3টি পিরামিড বানানোর জন্য একই সময়ে পরিকল্পনা করা হয়নি এবং সেগুলি একই সময় নির্মিত হয়নি। এবং এই থিওরিটি যখন 1999 সালে জ্যোতিষবিজ্ঞানীরা পরীক্ষা করেছিল, তখন ওরিয়ন বেল্টের নক্ষত্রের প্রেক্ষাপটে পিরামিডগুলি এক্স্যাক্টলি অ্যালাইন ছিল না। ব্যাপারটা হলো নক্ষত্রমণ্ডলটি হাজার হাজার বছর পরে কিছুটা সরে গিয়েছিল এবং তারাগুলো ঠিক একই জায়গায় সারিবদ্ধ ছিল না, যেভাবে আমরা আজকের দিনে দেখতে পারি। তো এখন কথা হলো এই থিওরিটি নিয়ে আলোচনা করা গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটি একটি ক্লাসিক কেস যখন একটা নির্দেশন না থাকা সত্ত্বেও মানুষ ওই জায়গাতে গিয়ে ওই নির্দেশনগুলো খোঁজার চেষ্টা করে। যখন আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো প্রমাণ না থাকে, এক্স্যাক্টলি কোনো এক্সপ্লেনেশন না থাকে, তখন আমরা নিজেরা এই ব্যাপারে আইডিয়া বানাই এবং যেখানে আমরা কোনো লিঙ্ক খুঁজে পাই সেটিকে সত্যি বলে ধারণা করতে থাকি। একই জিনিস যদি আমরা এই ধাপগুলো পরবর্তী নিয়ে যাই এবং বাড়িয়ে বলি, তাহলে দেখতে পাবো যে আরও অদ্ভুত অদ্ভুত থিওরি আসতে থাকবে। আবার কিছু লোক দাবি করে এই পিরামিডগুলো এলিয়েনদের দ্বারা নির্মিত করা হয়েছিল, কারণ তারা বিশ্বাস করে এটি মানুষের দ্বারা বানানো সম্ভব ছিল না। আমার মতে এই থিওরিগুলো বৈজ্ঞানিক চিন্তাধারার নীতির বিরুদ্ধে। যখন আমরা কোনো কিছু খুঁজে না পাই, তখন এটি একটি শর্টকাট মাধ্যম হয়ে যায় যে কোনোভাবে কোনো কিছুর সমাধান খুঁজে বের করার। সবচেয়ে ভালো আমরা নিজেরা যা জানি তা অন্যকে জানানো, আর যা না জানি তাও মানুষের সামনে তুলে ধরি, যাতে পরবর্তী প্রজন্মের প্রত্নতান্ত্রিক ইতিহাসবিদরা সেগুলো নিয়ে গবেষণা চালাতে পারে এবং এই রহস্যগুলো নিয়ে তারা একটি সম্পূর্ণ সমাধান বা ব্যাখ্যা আবিষ্কার করতে পারে। ধন্যবাদ সবাইকে। আমি প্রথমে বলে দিতে চাই এটি একটি লম্বা ভিডিও ছিল, যা শ্যুট করতে আমার যথেষ্ট সময় লেগেছে এবং এডিট করতে যথেষ্ট সময় লেগেছে। তো এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।